বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 13, সবাই কাছাকাছি, লেকচার 5। ইনশাআল্লাহ আমরা আমাদের এই লেকচারে ইন্টারনেট ও ইমেইল এবং তার সাথে সাথে আমাদের যোগাযোগ সম্পর্কিত যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেগুলো নিয়ে কি ধরনের প্রবলেম আমরা ফেস করি, বিশেষ করে আমাদের ফিজিক্যাল প্রবলেমসগুলি নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। ইন্টারনেট প্রচলিত সমাজ ব্যবস্থায় ইন্টারনেটের সাথে পরিচিত মানুষের সংখ্যা খুব একটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা বেশিও নয় বা খুব একটা কমও নয়। গ্রাম অঞ্চলের মানুষরা হয়তোবা এই সম্বন্ধে তেমন একটি জানে না, কিন্তু বর্তমানে শহুরে এলাকায় যারা থাকে তারা মোটামুটি, বিশেষ করে যারা কম্পিউটার ব্যবহার করে থাকে, তারা ইন্টারনেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমাদের বিশ্বের অবস্থা এমনই হয়ে গেল যে ইন্টারনেট না থাকলে আমাদের চলেই না, এবং ইন্টারনেটের কারণে পৃথিবী কাম টু ক্লোজার, তার মানে আয়তন কিন্তু ছোট হয়নি। বোঝানো হচ্ছে যে আমরা দূর দূরান্তের খবরাখবর অতি অল্প সময়ে রাখতে পারছি, এটার জন্য পৃথিবী আমাদের কাছে খুবই ছোট হয়ে আসছে। অ্যাকচুয়ালি এই ইন্টারনেটটা হচ্ছে একটি নেটওয়ার্ক, যাকে মোটামুটি নেটওয়ার্কের জননী বা নেটওয়ার্কেরও নেটওয়ার্ক বলা হয়, মানে বৃহৎ পরিসরে একটি নেটওয়ার্ক, যেটা দ্বারা আমরা একে অপরের সাথে কানেক্টেড থাকি, যেটা দ্বারা আমরা একজন থেকে আরেকজনের বিভিন্ন ধরনের সুবিধা উপভোগ করতে পারি। এই ইন্টারনেট প্রথমত চালু করে আমেরিকা তার প্রতিরক্ষা বিভাগে 1969 সালে। আমেরিকার এই প্রতিরক্ষা বিভাগের কার্যক্রমের জন্য এটা চালু করে, পরে এটাকে ওপেন সোর্স বা সমগ্র পৃথিবীর জন্য এটাকে ওপেন সোর্স করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি এই ইন্টারনেটের জন্য যা যা দরকার হয় এই ইন্টারনেটকে ইউজ করার জন্য, মূলত একটি কম্পিউটার দরকার হয়। এখানে মোডেম, আমরা মোডেমের সাথে এখন কিন্তু অনেকেই পরিচিত, যেমন আমরা বাংলা লায়ন বা ওয়াইম্যাক্স এর যে মোডেমগুলি ইউজ করি সেগুলি, কিউবি এর মোডেমগুলি ইউজ করি সেগুলি। অ্যাকচুয়ালি মোডেম জিনিসটা কি? মোডেম এর অ্যাব্রিভিয়েশন যদি আমরা করতে চাই, ইটস মিনস ফর দ্য মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন। অর্থাৎ এটা করে কি, আমরা মডুলেশন ডিমডুলেশন পড়ে এসেছি, কিন্তু ওয়েভগুলোকে তার হাইলি ফ্রিকোয়েন্টেড কোনো ওয়েভের সাথে কানেক্টেড করে মডুলেটেড করে, এবং যখন সেটা রিসিভ করে তখন সেই হাইলি ফ্রিকোয়েন্টেড ওয়েভটাকে ডিসকার্ড বা ছেড়ে দিয়ে মূল ফ্রিকোয়েন্টেড বা মূল যে ওয়েভটা, মূল যে সিগন্যালটাকে সেটা নিয়ে আসে। টেলিফোন লাইন দিয়ে গঠিত, কিন্তু নর্মালি ভাবে আমরা এখন যে মোডেম ইউজ করি এর জন্য আমাদের কোনো লাইন ব্যবহার করতে হয় না। কিন্তু এর আগে যদি আমরা খেয়াল করি, মোডেম আসার আগে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করতাম বা এখনো করি অনেকে, আমরা কিন্তু ব্রডব্যান্ড লাইন কানেকশন করি। তার মানে হচ্ছে ডিশ অ্যান্টেনা যেমন তার দিয়ে টেনে টেনে নিয়ে আসে না, ঠিক সেম ভাবে এইখানেও তার টেনে টেনে লাইনটাকে কানেকশন করা হয়, অর্থাৎ ইন্টারনেটের লাইন টেনে কানেক্টেড করা হয়। এটা টেলিফোন লাইন দিয়ে মোটামুটি করা যায়। এবং এই ইন্টারনেটে আমরা যত ছোট পরিসরে এটাকে আলোচনা করছি, আসলে এটা ছোট এতটা নয়, এটার জন্য বৃহৎ একটি মানে পড়াশোনার ব্যাপার রয়েছে। যাই হোক, আমাদের এত কিছু দরকার নেই এখানে, আমরা মূলত নর্মালি ভাবে একটু জেনে রাখি যে এই ইন্টারনেটের মাধ্যমে আমরা কম্পিউটারগুলোকে এক একটা নেটওয়ার্কিং ব্যবস্থার আন্ডারে নিয়ে আসতে পারি, অর্থাৎ বিভিন্ন কম্পিউটারটাকে একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসতে পারি এই ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। যার কারণে মোটামুটি ভাবে আমাদের পৃথিবীর কাজগুলি অনেকটাই ইজিয়েস্ট হয়ে আসতেছে, ছোট হয়ে আসতেছে। এই ইন্টারনেটের সাহায্যে আমরা মূলত যে কাজগুলি করতে পারি সেটা হচ্ছে ওয়েব ব্রাউজিং। এটা তো আমাদের ইয়াং জেনারেশন প্রচুর পরিমাণে করে, যে পরিমাণে তারা ফেসবুকে সময় দেয় ওই ওয়েব ব্রাউজিং করে,
তাতে দেখা যায় আমাদের প্রচুর পরিমাণে টাইম কিন্তু কিলিং হয়। আমরা এই ওয়েব ব্রাউজিং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের নলেজকে আলহামদুলিল্লাহ স্প্রেড করতে পারি। ইন্টারনেটে এমন একটি ভাস্ট একটি ফিল্ড যেখান থেকে আমরা ভালো ফলাফল বা ভালো সুবিধা এখান থেকে ভোগ করতে পারি। ইমেইল পাঠানো, আমরা ইমেইল কি জিনিস একটু পরে ইনশাল্লাহ দেখব। ইমেইল পাঠানো এবং গ্রহণ করাও ইন্টারনেটের মাধ্যমে করা যায়। ভিডিও কনফারেন্স, অর্থাৎ যেমন আমরা যারা স্কাইপি ইউজ করি, স্কাইপি ইউজ করে আমরা দূর দূরান্তে যারা থাকে তাদের সাথে কিন্তু সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারি। ই কমার্স, ই ব্যাংকিং, শপিং। ই কমার্স বলতে এখন আমাদের কমার্শিয়াল সেক্টরগুলি বা ব্যবসায়িক সেক্টরগুলি কিন্তু আগের মতো, মানে যেটাকে আমরা বলতে যাচ্ছি যে জিনিস বেচাকেনা থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেম, লেনদেন সিস্টেম, এগুলি সমস্ত কিছুই কিন্তু এখন অনলাইনে হচ্ছে আলহামদুলিল্লাহ। আগের মতো কিন্তু যে খুব দূর দূরান্তে দিয়ে যে জিনিস পণ্য কিনে আনতে হবে এই ধরনের প্রবলেমসটা কিন্তু এখন আর নাই। এটা আলহামদুলিল্লাহ ইন্টারনেটের কারণেই এই সুবিধাটা আমরা ভোগ করছি। ই ব্যাংকিং, আমরা কিন্তু এখন মোবাইল দিয়েই ব্যাংকিং সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারি। তো মোবাইল ব্যাংকিং এবং ই ব্যাংকিং অনেকটাই একই ধরনের, কারণ যে ই ব্যাংকিং এর যে কনসেপ্টটা, ই ব্যাংকিংটাই ছিল হচ্ছে আগে, তারপরে এখন আমাদের লেটেস্ট ভার্সনটা মোবাইল ব্যাংকিং চলে আসছে। ই ব্যাংকিং এর মাধ্যমে যেমন আমরা বিদেশ থেকে টাকা ট্রান্সফার করে নিয়ে আসি না, দেখা যায় যে অল্প সময়ে একজন বিদেশ থেকে টাকা পাঠালো, সেটা খুব তাড়াতাড়ি আমাদের হাতে চলে আসছে। এখানে কিন্তু তারা করে কি, যে ব্যাংকে টাকাটা পাঠাবে এই ব্যাংকে অনলাইনের মাধ্যমে টাকাটাকে সেন্ড করে দেয়। অ্যাকচুয়ালি টাকা তো সেন্ড করে না, তাদের ভিতরে একটা ট্রানজেকশন ঘটে, এর কারণে আমরা কিন্তু সেই টাকাটা সেখান থেকে ক্যাশ করি। তো এখানে মূলত যে ব্যাপারটা হচ্ছে, যদি অনলাইন সিস্টেমটা না থাকতো তাহলে আমাকে কিন্তু ঠিক আগের যুগের মতো মানি অর্ডার বা পোস্টাল অর্ডার করে আমাকে কিন্তু টাকাটা পেতে হতো, যার জন্য আমাকে প্রচুর সময় লাগতো। এখন কিন্তু আলহামদুলিল্লাহ ই ব্যাংকিং হওয়ার কারণে মিনিটের মধ্যেই বাহির থেকে টাকা নিজের দেশে আমরা আনতে পারি, শুধুমাত্র অনলাইনে ট্রানজেকশন বা অনলাইনে টাকা আদান প্রদানের মাধ্যমে। এগুলি মূলত ছিল আলহামদুলিল্লাহ ইন্টারনেটের অবদান। ইমেইল, যেটার সাথে আমরা অনেকে পরিচিত। ই দ্বারা বোঝায় হচ্ছে ইলেকট্রনিক, এবং মেইল তো মেইলই। ইলেকট্রনিক মেইল অর্থাৎ বৈদ্যুতিক চিঠি, এই ধরনের একটা কনসেপ্ট বোঝায়। কি করা হয় এখানে? এখানে লিখিত বক্তব্যকে এক স্থান হতে আরেক স্থানে প্রেরণ করা হয়, কিন্তু এটা কিন্তু ফ্যাক্স না। ফ্যাক্স এবং ইমেইলের মধ্যে পার্থক্য হচ্ছে, ফ্যাক্সে কাগজের মধ্যে লেখাটা ছেপে আসে, কিন্তু ইমেইলের মধ্যে কম্পিউটারের স্ক্রিনেই সে লেখাটা চলে আসে। এই ইমেইল বা ইলেকট্রনিক মেইলের জন্য আমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এ এবং বি, এ বি কে ইমেইল করবে, তার জন্য এ এর একটি নিজস্ব অ্যাড্রেস থাকতে হবে, বি এরও একটি নিজস্ব ইমেইল অ্যাড্রেস থাকতে হবে। ইমেইল অ্যাড্রেস কি আমরা একটু পরে ইনশাআল্লাহ কথা বলবো। এখন এ থেকে তার ইমেইল অ্যাড্রেসে এ যে তার কম্পোজ একটা অপশন রয়েছে, সেখানে সে তার যা বি কে পাঠাবে সেটা লিখবে। লিখার পর বি এর যে ঠিকানাটি রয়েছে, অর্থাৎ বি এর যে ইমেইল অ্যাড্রেসটি রয়েছে, সেই ইমেইল অ্যাড্রেসটা এ তার নিজের সেন্ড টু একটা অপশন রয়েছে, সেই সেন্ড টু অপশনে সে বসিয়ে দিবে। বসিয়ে দিয়ে সেন্ড করে দিলেই এই এ থেকে বি এর দিকে ইমেইল অর্থাৎ তার লিখিত যে বক্তব্য বা চিঠি সেটা চলে আসবে। ঠিক অনুরূপভাবে বি যদি এ কে মেসেজ করতে চায় বা ইমেইল করতে চায়, তাহলে বিও তার নিজের ওয়েব অ্যাড্রেস বা ইমেইল অ্যাড্রেসে গিয়ে সেখান থেকে সে ইয়ে করবে, তার কম্পোজের মধ্যে সে লিখবে। লিখার পর এ এর অ্যাড্রেসটা সেন্ড টু অপশনে বসাবে এবং বি তার কম্পিউটার থেকে সেন্ড করে দিবে। তখন এ এর ইমেইলে অর্থাৎ এর ইনবক্সের ইমেইলে সেটা চলে আসবে। ইলেকট্রনিক মেইলের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ হচ্ছে মেসেজ, এমএসজি, আমাদের মোবাইলের মেসেজ। কিন্তু মোবাইলে মেসেজ এবং ইমেইলের মধ্যে পার্থক্য হচ্ছে, মোবাইলে 160 ক্যারেক্টার অর্থাৎ 160টি অক্ষরের বেশি একটা মেসেজে লেখা যায় না, কিন্তু ইমেইলে আলহামদুলিল্লাহ আমি যত কিছু লিখতে পারি সেখানে কিন্তু প্রবলেম নাই। আমি বড় বড় ছবি অ্যাটাচ করে দিতে পারি,
ফাইল অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারি। এটা হচ্ছে ইমেইলের সুবিধা। তো ইমেইলের মাধ্যমে কিন্তু আমরা দেখা যাচ্ছে, যেমন আগের দিনে যদি আমরা চিন্তা করতাম যে একটা চিঠি যদি আমেরিকা থেকে বাংলাদেশে আসতে কয়েক মাস সময় লেগে যেত, এখন কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার এই ইমেইলের মাধ্যমে। ইমেইলের মাধ্যমে আমেরিকা থেকে একজন লোক যদি বাংলাদেশে কাউকে ইমেইল বা তার লিখিত বক্তব্য পাঠাতে চায়, তাহলে লিখবে এবং তার সাথে সাথে সে করবে কি, যে বাংলাদেশে যে মানুষটি রয়েছে তার ঠিকানাতে বসিয়ে শুধুমাত্র ইন্টারনেটের কানেকশন যদি থাকে তাহলে সেন্ড করে দিবে, তৎক্ষণাৎই কিন্তু সেই মেইলটি বা সেই ডেটাটি, লিখিত ডেটাটি চলে আসবে। আমরা যোগাযোগ রাখতে পারি। আমরা এখন দেখব ইনশাআল্লাহ যে ইমেইল অ্যাড্রেস গুলি কেমন হয়, অর্থাৎ ইলেকট্রনিক মেইল পাঠানোর জন্য যে ঠিকানা দরকার ইন্টারনেটের, সেই ঠিকানাটি কেমন হয়। যেমন এখানে একটি ঠিকানা রয়েছে sm.iut@clone-dhaka.edu। এখানে এই পুরোটা হচ্ছে একজনের ইমেইল অ্যাড্রেস। এটা সম্ভবত আমাদের শাহজাহান তপন স্যারের সম্ভবত হতে পারে। আর এখানে যেটা হচ্ছে যে এই ইমেইল অ্যাড্রেসটা একটি প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেস। কেন এমনটা কেন বললাম? কারণ হচ্ছে যে এই যে iut@dhaka.edu, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে IUT এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা ঢাকায় রয়েছে এবং সেটা একটি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, এটার জন্য এডু পিছনে লেখা রয়েছে। এইটা হচ্ছে একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের আন্ডারে শাহজাহান তপন স্যার রয়েছেন। এখন এটা যদি আমরা মেইল করি তাহলে এই মেইলটা কিন্তু উনার প্রাতিষ্ঠানিক বা অফিসিয়াল মেইল হিসেবে তার কাছে পৌঁছবে, যেটা এই অঞ্চলটুক হচ্ছে ডোমেইন এবং এটা হচ্ছে স্যারের আইডি, অর্থাৎ স্যার যেটা নিজের নামে, এই নামের হচ্ছে এটুক হচ্ছে আইডি, ইউজার আইডি। এরপরে রয়েছে, এছাড়াও আমরা যদি পার্সোনালি ভাবে অনেকে করে, যে পার্সোনালি ভাবে যদি করতে চাই, যেমন কারোর কয়েকটা ইমেইলই থাকে, একটা হচ্ছে অফিসিয়াল ইমেইল, একটা হচ্ছে পার্সোনাল ইমেইল। যেমন এটা নর্মালি ভাবে আমরা বুঝতেই পারছি যে এটা একটা অফিসিয়াল ইমেইল। কেন? কারণ এর পাশে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের ডোমেইনটা কানেক্টেড রয়েছে। কিন্তু যদি আমরা দেখি, খেয়াল করি, তাহলে পার্সোনালটাকে যদি খেয়াল করি, পার্সোনালটা মোটামুটি আমরা যদি দেখি তাহলে দেখব এখানে smtopon@gmail.com, এই অ্যাটের পরে শুধুমাত্র কিন্তু জিমেইল, গুগল মেইল এর অ্যাকাউন্টের ইনফরমেশনটা রয়েছে এবং এটা হচ্ছে তার ইউজার আইডি এবং এখানে জিমেইলটা হচ্ছে গুগল মেইলের ডোমেইন। এখানে কিন্তু যেহেতু পার্সোনাল, এটার জন্য অ্যাটের পরে কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো কিছু নেই। তার মানে হচ্ছে এটা একটি প্রাতিষ্ঠানিক ইমেইল আর এটা একটা পার্সোনাল ইমেইল। এ এবং বি দুইজন, তারা যদি পরস্পরকে ইমেইল করতে চায় তাহলে প্রত্যেককেই এই ধরনের, হয় এই ধরনের নতুবা এই ধরনের, প্রত্যেকেরই আলাদা আলাদা ঠিকানা থাকতে হবে। এবং আর মজার ব্যাপার হচ্ছে যে কারোর ঠিকানাই কিন্তু কারোর সাথে ম্যাচ করবে না, কোনো না কোনো কিছু দিয়েই মাস্ট বি ডিফারেন্ট থাকবে। উইথাউট ইমেইল অ্যাড্রেস ছাড়া কিন্তু কেউ কাউকে মেইল করতে পারবে না। তথ্য ও যোগাযোগ সম্পর্কিত কার্যকর ব্যবহার। অতিরিক্ত কম্পিউটার ব্যবহারজনিত সমস্যা। মাত্রাতিরিক্ত কম্পিউটার ব্যবহার করলে আমাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা সংঘটিত হতে পারে। আমরা হাত দিয়ে মাউস এবং কিবোর্ড সঞ্চালন করে থাকি,
এর কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের হাতের রগ এবং হাতের যে স্নায়ু নার্ভ সিস্টেমগুলি রয়েছে, কবজি, বাহু, এগুলিতে প্রবলেম হয়। কারণ হচ্ছে এদের সঞ্চালন, মুভমেন্ট, এবং অনেক সময় দেখা যায় যে একই ধাঁচে বা একই স্থানে হাতটিকে একইভাবে অনেকক্ষণ রেখে দিতে হয়। এর ফলে দেখা যায় যে স্নায়ুগুলো মধ্যে একটি দুর্বলতা ভাব চলে আসে, রগগুনি পেইন করা শুরু করে, কবজিগুনি মুভমেন্ট করতে কষ্ট হয়। তারপর অনেক সময় দেখা যায় হচ্ছে যেহেতু আমরা চোখ দিয়ে দেখি এবং কম্পিউটার মোটামুটি দেখতে হলে আমাদের ঘাড়কে মোটামুটি অনেকটাই স্টিল ভাবে রাখতে হয়, সোজাসুজি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কাঁধটিকে রাখতে হয়। এর কারণে দেখা যায় যে অনেকক্ষণ কাঁধ একই স্থানে থাকার কারণে, কাঁধের মুভমেন্ট না হওয়ার কারণে এই কাঁধ বা ঘাড়ের মধ্যে প্রেসার, দ্যাট মিনস এক ধরনের চাপ সৃষ্টি হয়। যেমন আমাদের কাঁধ, এই কাঁধের উপরে কিন্তু আমাদের মোটামুটি বলা চলে মস্তিষ্কের একটা ওয়েট রয়েছে। এখন যদি এগুলিকে আমরা ঠিক মতো মুভমেন্ট না করি সঠিক সময়ে, তাহলে দেখা যায় তার একটা প্রভাব একটা ঘাড়ের উপর চলে আসে। এই কারণে অনেক সময় ঘাড় পেইন করা শুরু করে। এছাড়া কম্পিউটারের স্ক্রিনের দিকে আমাদের অনেকক্ষণ তাকিয়ে থাকতে হয় এবং অতিরিক্ত কম্পিউটার ব্যবহারের ফলে চোখের প্রবলেম ক্রিয়েট হয় এবং ভিশন সিনড্রোম নামক এক ধরনের প্রবলেমস হয়। এই ভিশন সিনড্রোম এর মধ্যে রয়েছে চোখ জ্বালাপোড়া করে, চোখ মাঝে মধ্যে দেখা যায় শুষ্কতা ভাব চলে আসে এবং এর কারণে দেখা যায় চোখের মধ্যে চুলকানি বা চোখের মধ্যে দানা লাইক দিস কিছু গোটা ক্রিয়েট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে চোখ লাল হয়ে যাচ্ছে এবং মোটামুটি পানিও, চোখের যে পানি থাকে সেই পানিও শুকিয়ে যায়। এই সমস্ত প্রবলেম ওভারকাম করার জন্য অনেক সময় দেখা যায় যে, মানে আমি বলতে চাচ্ছি চোখের প্রবলেম ওভারকাম করার জন্য আমাদের মনিটরের সামনে একটা গ্লাস লাগানো থাকে। এই গ্লাসটা মোটামুটি ভাবে কম্পিউটারের যে রেডিয়েশনটা, এই রেডিয়েশন থেকে আমাদের বডি, বিশেষ করে চোখকে প্রোটেক্ট করে থাকে। আর এছাড়াও অনেক সময় দেখা যায় অনেকে চশমা পরে কম্পিউটার ব্যবহার করতে হয়। চোখের এই সমস্ত প্রবলেমকে ইনশাআল্লাহ ওভারকাম করার জন্য আমাদের এই সমস্ত স্টেপ, অর্থাৎ সামনে গ্লাস ফিট করা বা চশমা পরে ইউজ করা ভালো। আর মোটামুটি মাঝে মধ্যে কিছু বিরতি দিয়ে আমাদের কম্পিউটার ব্যবহার করা জরুরি। সতর্কতা, নরমালি ভাবে আমাদের সতর্কতার মধ্যে রয়েছে সঠিকভাবে বসতে হবে। যেমন অনেক সময় দেখা যায় যে কম্পিউটারের জন্য নির্দিষ্ট কিছু টেবিল পাওয়া যায়। এই টেবিল এবং চেয়ার, এই টেবিল এবং চেয়ার কিন্তু মন চাইলো যেভাবে সেভাবেই তৈরি করা হলো, ব্যাপারটা এমন না। এই টেবিল এবং চেয়ার তৈরি করার আগে এদের যে মাপগুলি রয়েছে, এদের মাপগুলো কিন্তু হিউম্যান বডির সাথে ব্যালেন্স করে তৈরি করা। কারণ হচ্ছে হিউম্যান বডি কিভাবে থাকলে বা কিভাবে বসে কম্পিউটার ইউজ করলে প্রবলেম হবে না, তার জন্য কিন্তু এই সমস্ত টেবিল এবং চেয়ার তৈরি করা হয়েছে। সো টেবিল এবং চেয়ারে সঠিকভাবে বসে কম্পিউটার ব্যবহার করা জরুরি। এবং দেখা যায় যে অনেক সময় আমরা সোজা যদি না তাকাই, আড়াআড়ি ভাবে যদি কম্পিউটারের দিকে তাকাই, তাহলে দেখা যায় অনেক সময় প্রতিসরণ ঘটে থাকে, আলোর রিফ্লেকশন বা রিফ্রেকশন দুইটাই ঘটে থাকে, যার কারণে আমাদের চোখের প্রবলেম হতে পারে। আর এছাড়া মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কম্পিউটার থেকে আমাদের বসা উচিত। যেমন স্ক্রিন থেকে, অর্থাৎ পিকচার টিউব থেকে বা মনিটর থেকে 20 থেকে 24 ইঞ্চি বা 50 থেকে 60 সেন্টিমিটার মোটামুটি দূরে থাকা উচিত। কম্পিউটার ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কাছাকাছি যে লাইটের সোর্সগুলি রয়েছে, অর্থাৎ বাল্ব বা অন্য কোনো বাতি যেগুলি থাকে, সেগুলোর আলো কমিয়ে রাখাটা জরুরি। না হলে দেখা যায় অনেক সময় অতিরিক্ত আলোর কারণে সেই আলো মনিটরে পড়ে, মনিটরে রিফ্লেক্ট হয়ে এই আলোটা আমাদের চোখে আসে, ফলে আমাদের চোখ মাত্রাতিরিক্ত আলোর কারণে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। রেডিও ও টিভি জনিত সমস্যা। রেডিওতে আমরা শুধুমাত্র শব্দ শুনতে পাই, টিভিতে শব্দ শোনা থেকে শুরু করে ছবিও দেখতে পাই। রেডিও এবং টিভির ক্ষেত্রে শব্দ শোনা সম্পর্কিত যে ধরনের সমস্যা হয় সেটা হচ্ছে মাত্রাতিরিক্ত শব্দ দিয়ে অনুষ্ঠানগুলো শোনা, অর্থাৎ হাই ভলিউম যেটাকে বলা হয়। এই হাই ভলিউমের কারণে আমাদের কানের সমস্যা হয়,
অর্থাৎ কানে বিভিন্ন ধরনের প্রবলেম মাত্রাতিরিক্ত শব্দের কারণে সৃষ্টি হয়ে থাকে। এটাকে কিন্তু অনেক সময় আমরা শব্দ দূষণও বলে থাকি, যে নর্মাল লিমিটের তুলনায় যদি মাত্রাতিরিক্তভাবে শব্দ শোনা হয় তাহলে বা শব্দ স্প্রেড করা হয়, সেটাকে কিন্তু অনেক সময় শব্দ দূষণের পর্যায়েও পড়ে যায়। এই শব্দ দূষণের সাথে শুধুমাত্র কানের সমস্যা যে তাই সম্পর্কিত নয়, এই হাইলি বিট বা হাইলি ফ্রিকোয়েন্টেড সাউন্ডের কারণে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় এবং ব্লাডের সাথে রিলেটেড হৃৎপিণ্ড অর্থাৎ হার্টের ডিজিজ ক্রিয়েট হওয়া শুরু করে। এবং আমরা মূলত জানি যে রক্তের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হলেই কিন্তু আমাদের অসুস্থতা বা অস্থিরতা ভাব ক্রিয়েট হয়। এছাড়াও মাত্রাতিরিক্ত শব্দের কারণে অনেক সময় মাথা ব্যথার সৃষ্টি হয়, আমাদের মাথা পেইন করা শুরু করে। অনেকের ক্ষেত্রে এটা দেখি মাথা পেইন করে এবং অবসন্নতা ভাব, মানে বিষাদাকার একটা অবসন্নতা ভাব বা দেখা যায় মন ছাড়া ছাড়া ভাব একটা ক্রিয়েট হয়। মোবাইল জনিত সমস্যা। মোবাইলের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমসগুলি হয়, যে অতিরিক্ত মোবাইল যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কান এবং ঘাড়ে সমস্যা হতে পারে। আমরা যখন মোবাইল ব্যবহার করি তখন দেখা যায় মাত্রাতিরিক্ত মোবাইল ব্যবহার করলে আমাদের কান গরম হয়ে যায়, যেটা আমাদের কানের স্বাভাবিক অবস্থার বিপরীত। এবং অনেক সময় দেখা যায় যে অনেকে মোবাইলে কথা বলার সময় ঘাড়কে স্ট্রেইট না করে, অর্থাৎ মাথাকে কাত করে যে কোনো একদিকে, হয়তো হয় ডানে অথবা বাঁয়ে কাত করে কথা বলার একটি অভ্যাস রয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ে পেইন অথবা দেখা যায় ব্যথা, বা অনেক সময় এইভাবে যদি মাত্রাতিরিক্ত ব্যবহার করতে থাকে তাহলে ঘাড়ের হাড় ক্ষয় হয়ে যাওয়ারও প্রবাবিলিটি বা টেন্ডেন্সি থাকে। এছাড়াও বর্তমানে যে মোবাইল জনিত সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে মানুষকে বিরক্ত করা, অর্থাৎ আননোন নাম্বারে ফোন দিয়ে ডিস্টার্ব করা। এটা হচ্ছে মোবাইল জনিত সমস্যার মধ্যে এখন একটি আলোচিত বিষয়। এবং দেখা যায় যে এই কারণে আমাদের মোবাইল কোম্পানিগুলি অনেকের কল ব্লক করার কিছু সিস্টেম রয়েছে বা সিস্টেম মানে আলহামদুলিল্লাহ তারা ক্রিয়েট করেছেন। এবং এর কারণে দেখা যায় যে অনেকে এই ধরনের বিরক্তিকর কলকে ব্লক করে স্বস্তি লাভ করতে পারে। আর অ্যাকচুয়ালি হচ্ছে অপরিচিত মানুষকে মোবাইলে ফোন করে বিরক্ত করা তো একটি কখনোই ভদ্রতার পরিচয় হতে পারে না। সো আমাদের উচিত মোবাইল জনিত এই সমস্ত সমস্যা থেকে নিজেকে এবং নিজের চারিপাশে মানুষকে মোটামুটি দূরে রাখা। Please subscribe to us on YouTube at Mizan Academy Class 9 channel. Please visit at www.mizanacademy.com. Don't forget to like us on Facebook at Mizan Academy.